হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু অ্যানাদার ভিডিও ফ্রম লাস্ট মার্কার। আজকের ভিডিওতে আমরা উচ্চ মাধ্যমিক 2024 সালের রাষ্ট্রবিজ্ঞান সাবজেক্টের রচনাধর্মী প্রশ্নের সাজেশনমূলক আলোচনা করব। মূলত আমরা দেখে নেব সপ্তম অধ্যায় অর্থাৎ ভারতের শাসন বিভাগ এই চ্যাপ্টার থেকে এক্সাম পয়েন্ট অফ ভিউ থেকে কী কী রচনাধর্মী প্রশ্ন গুরুত্বপূর্ণ সেগুলো আমরা বিস্তারিত উত্তরের মাধ্যমে আলোচনা করব। সুতরাং ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে, তাই সকলের কাছে একটাই অনুরোধ, ভিডিওটি প্রথম থেকে একদম শেষ পর্যন্ত বিনা স্কিপ করে পুরোটা দেখতে থাকো। এবং যে সকল বন্ধুরা আমাদের চ্যানেলে নতুন আছো তারা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও এবং পাশে থাকা বেল আইকনটা প্রেস করে অল নোটিফিকেশন অন করে দাও। তাতে হবে কি, আমি যখনই কোনো ভিডিও আপলোড করব তার সঙ্গে সঙ্গে তৎক্ষণাৎ তোমরা কিন্তু ভিডিওর নোটিফিকেশন পেয়ে যাবে। সুতরাং সেই নোটিফিকেশনে ক্লিক করে বা চ্যানেল থেকে তোমরা ডিরেক্টলি ভিডিওটা দেখে নিতে পারবে। সো দেখে নাও, আর কথা না বাড়িয়ে চলো আজকের ভিডিও শুরু করি। সো ফার্স্ট কোশ্চেন রয়েছে, দেখে নাও 1 নম্বরে, ভারতের প্রধানমন্ত্রীর ক্ষমতা ও কার্যাবলী আলোচনা করো। এক্সাম পয়েন্ট অফ ভিউ থেকে কিন্তু খুবই ভাইটাল কোশ্চেন। সো দেখে নাও, অ্যান্সারটা শুরু করেছে। দেখো, ভারত সরকারের মূল চালিকা শক্তি হলেন প্রধানমন্ত্রী এবং ভারতীয় সংবিধানের 74 নম্বর ধারায় বলা হয়েছে যে প্রধানমন্ত্রীর নেতৃত্বে একটি মন্ত্রী পরিষদ গঠিত হবে এবং এর শীর্ষে থাকবেন প্রধানমন্ত্রী। সাধারণত লোকসভার সংখ্যাগরিষ্ঠ দলের নেতাকে প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ করেন রাষ্ট্রপতি। এরপরে দেখে নাও, আমরা ক্ষমতা এবং কার্যাবলী পয়েন্ট আকারে আলোচনা করেছি। সো পয়েন্টটা শুরু করেছি। দেখো, ভারতীয় সংবিধানে প্রধানমন্ত্রীর ক্ষমতা এবং পদমর্যাদা সম্পর্কে বিস্তারিত কিছু উল্লেখ নেই। সংবিধানে প্রণেতাগণ ব্রিটিশ প্রধানমন্ত্রীর ক্ষমতাকে অনুসরণ করেছেন। অবশ্য ভারতীয় প্রধানমন্ত্রীর ক্ষমতা এবং মর্যাদার পরিচয় পাওয়া যায় রাষ্ট্রপতি, মন্ত্রিসভা নিজের দল, সংসদ এবং জনগণের সঙ্গে তার সম্পর্ককে কেন্দ্র করে। সো দেখে নাও, তিনি হচ্ছেন লোকসভার নেতা। না, প্রধানমন্ত্রী লোকসভার সংখ্যাগরিষ্ঠ দলের নেতা এবং তিনি লোকসভার কার্যক্রম স্থির করেন। অধিবেশন কখন ডাকা হবে, কতদিন ধরে চলবে এবং কোন কোন বিষয়ে আলোচনা হবে, সমস্ত পুরো ডিটেলসের বিষয়ে কিন্তু সিদ্ধান্ত নেয় প্রধানমন্ত্রী। এরপরে দেখো, মন্ত্রিসভার নেতা। না, সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতি মন্ত্রিসভার সদস্যকে এমনকি প্রধানমন্ত্রীকেও নিয়োগ করেন। অবশ্য মন্ত্রিসভা গঠনে প্রধানমন্ত্রীর সিদ্ধান্তই কিন্তু চূড়ান্ত। সো প্রধানমন্ত্রীকে অনেকে সমপর্যায়ভুক্ত ব্যক্তিদের মধ্যে অগ্রগণ্য বলে অভিহিত করেন। সো এভাবে কিন্তু তোমরা দেখতে পাচ্ছ প্রত্যেকটা পয়েন্ট কিন্তু আমাদের পিডিএফটাতে দেওয়া আছে। এবং খুব গুরুত্বপূর্ণ কথা একটা বলে রাখি তোমাদের, এই যে কোশ্চেন এবং অ্যান্সারের সিটটা আছে, মানে প্রত্যেকটা ভিডিও বানানোর জন্য আমি যে পিডিএফগুলো ইউজ করি সে প্রত্যেকটা পিডিএফ তোমরা কিন্তু ফ্রি অফ কস্টে পেয়ে যাবে, কোনো রকম পয়সার কোনো প্রশ্নই নেই। সো তার জন্য একটা খুব ছোট্ট কাজ করতে হবে না, আমাদের যে অফিসিয়াল টেলিগ্রাম চ্যানেল আছে সেই অফিসিয়াল টেলিগ্রাম চ্যানেলে তোমরা নির্দ্বিধায় জয়েন করে যাও। এবং ভিডিও রিলেটেড কোনো রকম আপডেট পেতে হলে আমাদের দুটো অফিসিয়াল পেজ আছে, অফিসিয়াল ইনস্টাগ্রাম এবং অফিসিয়াল ফেসবুক পেজ। সেই দুটো পেজ তোমরা অবশ্যই ফলো করো। আমি ইনস্টাগ্রাম, ফেসবুক এবং টেলিগ্রাম তিনটার লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন বক্সে অলরেডি দিয়ে দিয়েছি। এছাড়াও আমাদের ইউটিউব চ্যানেলের অ্যাবাউট সেকশনে গিয়েও লিঙ্কগুলো তোমরা পেয়ে যাবে। সুতরাং সেই লিঙ্কে ক্লিক করে খুব সহজেই আমাদের সাথে যুক্ত হতে পারবে। এছাড়াও আরেকটা গুরুত্বপূর্ণ কথা তোমাদের বলে রাখি, আমাদের যে প্রিভিয়াস ভিডিও অর্থাৎ এই চ্যাপ্টার থেকে গুরুত্বপূর্ণ এমসিকিউ এবং এসিকিউ প্রশ্নোত্তরের একটা সাজেশনমূলক ভিডিও অলরেডি চ্যানেলে আমি আপলোড করে দিয়েছি। সো তোমরা তাড়াতাড়ি গিয়ে সেই ভিডিওটা অবশ্যই দেখে নাও। এছাড়াও প্রত্যেকটা চ্যাপ্টারের ইন্ডিভিজুয়াল আমাদের ভিডিও বানানো আছে, এমসিকিউ, এসিকিউ, রচনাধর্মী সমস্ত ধরনের প্রশ্নোত্তরের আলোচনামূলক ভিডিও একটা প্লেলিস্টে আমরা কিন্তু অলরেডি সেখানে আপলোড করে দিয়েছি। সো উইদাউট হেজিটেশন তোমরা কিন্তু খুব সহজেই ভিডিওগুলো অ্যাক্সেস করতে পারবে। সো আর কথা না বাড়িয়ে চলো পরের পয়েন্টে দেখে নিই। মন্ত্রিসভার সভাপতি। না, দেখে নাও, ভারতীয় প্রধানমন্ত্রী হলেন ক্যাবিনেট ত্বরণের প্রধান ভিত্তি। না, সরকার বলতে এখানে দেখো প্রধানমন্ত্রীকেই বোঝায়। নেক্সট আমরা দেখে নেব সংখ্যাগরিষ্ঠ দলের নেতা হচ্ছেন তিনি অবশ্যই। তারপরে রয়েছে দেখো জনগণের নেতা। না, প্রধানমন্ত্রী জনমানুষের নিজের উজ্জ্বল ভাবমূর্তি তুলে ধরার জন্য সর্বদাই চেষ্টা করেন। বেতার, দূরদর্শন এবং সংবাদপত্রে প্রকাশিত এবং প্রচারিত তার বিবৃতি এক্ষেত্রে যথেষ্ট সহায়ক। পরের পয়েন্টে আমরা চলে যাবো। দেখো, খুবই ভাইটাল পয়েন্ট, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট। না, রাষ্ট্রপতির তিনি হচ্ছেন প্রধান পরামর্শদাতা। দেখে নাও, ভারত সরকারের গুরুত্বপূর্ণ পদে নিয়োগের ব্যাপারে রাষ্ট্রপতিকে পরামর্শ দেন প্রধানমন্ত্রী এবং সাধারণত
কোনো রাজ্যে রাষ্ট্রপতি শাসন প্রবর্তন, দেশের জরুরি অবস্থা জারির ক্ষেত্রে, দেশের 3 বাহিনীর প্রধানদের নিয়োগের ক্ষেত্রে, রাজ্যসভার সদস্য মনোনয়নের ব্যাপারে প্রভৃতি গুরুত্বপূর্ণ ক্ষেত্রে তিনি রাষ্ট্রপতিকে পরামর্শ দেন। সো এভাবেই তোমরা কিন্তু পয়েন্টগুলো ভালোভাবে প্রিপেয়ার করো। নেক্সট আমরা চলে যাব, দেখো 2 নম্বর কোশ্চেনটা খুবই ভাইটাল কোশ্চেন। দেখো, ভারতের রাজ্যপালের ক্ষমতা এবং পদমর্যাদা ব্যাখ্যা করো। সাথেই একটা অথবা কোশ্চেন রয়েছে, ভারতের অঙ্গরাজ্যের রাজ্যপালের ক্ষমতা বা পদমর্যাদা ব্যাখ্যা করো। যেভাবেই আসুক না কেন কোশ্চেনটা তোমরা কিন্তু খুবই ইজিলি দেখতে পাচ্ছ আমাদের পিডিএফে। সো শুরু করেছি দেখো ভূমিকা পোর্শন দিয়ে। সো ভূমিকা পয়েন্টটা তোমরা কিন্তু দেখে নাও। অঙ্গরাজ্যের শাসন বিভাগ রাজ্যপাল এবং রাজ্য মন্ত্রিসভা নিয়ে গঠিত, এবং রাজ্যপাল হলেন রাজ্যের শাসন বিভাগীয় প্রধান। সো এক্ষেত্রে তোমরা কিন্তু এই পয়েন্টটা খুব ভালোভাবে দেখে নাও। দেখো, রাজ্যের শাসন বিভাগীয় প্রধান যদি বলা হয় সেক্ষেত্রে রাজ্যপাল হবে, এবং রাষ্ট্রের যদি বলা হয় যে নাম সর্বস্ব প্রধান বা শাসন বিভাগীয় প্রধান সেক্ষেত্রে রাষ্ট্রপতি হবে। সো দেখে নাও, তার নামেই রাজ্য সরকারের যাবতীয় কার্য পরিচালিত হয়, এবং সাধারণত প্রতিটি রাজ্যে একজন করে আমাদের রাজ্যপাল থাকেন। অবশ্য একাধিক রাজ্যের জন্য একজন রাজ্যপাল থাকতে পারেন। সো এরপরে আমরা ডিরেক্টলি চলে যাবো দেখো ক্ষমতা এবং কার্যাবলী পোর্শনে। না, প্রথমেই আমরা চলে যাবো দেখো শাসন সংক্রান্ত কী কী ক্ষমতা আছে সেগুলো আমরা দেখব। না দেখে নাও, ভারতীয় সংবিধানের 154 নম্বর ধারায় রাজ্যপালকে অঙ্গরাজ্যের শাসন ক্ষমতা দেওয়া হয়, এবং রাজ্য তালিকার অন্তর্ভুক্ত যে বিষয়গুলি তিনি সেই বিষয়গুলিতে ক্ষমতা ভোগ করেন। দেখো, প্রশাসনিক প্রধান হিসেবে রাজ্যপাল মুখ্যমন্ত্রী এবং মুখ্যমন্ত্রীর পরামর্শ অনুযায়ী অঙ্গরাজ্যে অন্যান্য মন্ত্রীদের নিয়োগ করে থাকেন। ঠিক যেভাবে আমরা দেখলাম যে মন্ত্রিসভা নিয়োগের ক্ষেত্রে রাষ্ট্রপতির একটা গুরুত্বপূর্ণ ভূমিকা আছে, সেম একইভাবে আমরা কিন্তু অঙ্গরাজ্যের ক্ষেত্রেও একই ছবিটা দেখতে পাচ্ছি, রাজ্যপালের যে ক্ষমতা সেই ক্ষমতার উপর বেস করে। নেক্সট আমরা দেখে নেব, দেখো তবে মুখ্যমন্ত্রীর নিয়োগের ক্ষেত্রে তিনি বিধানসভার যে সংখ্যাগরিষ্ঠ দলের নেতা বা নেত্রীকে তিনি মুখ্যমন্ত্রী হিসেবে নিয়োগ করতে পারেন। এরপরে আমরা চলে যাব, দেখো নেক্সট বলা আছে, দেখো রাজ্য পাবলিক সার্ভিস কমিশনের সদস্য রাজ্যের অ্যাডভোকেট জেনারেল প্রমুখকে নিয়োগ এবং পদচ্যুত করতে পারেন, এবং রাজ্যপালের প্রতিবেদনের ভিত্তিতে ভারতের রাষ্ট্রপতি সংশ্লিষ্ট রাজ্যে জরুরি অবস্থা ঘোষণা করতে পারেন। সো দেখে নিলে তোমরা শাসন সংক্রান্ত কী কী ক্ষমতা তিনি ভোগ করতে পারেন, বা আমাদের রাজ্যপালের কী কী শাসন ক্ষমতা রয়েছে। এরপরে আমরা চলে যাব, দেখো আইন সংক্রান্ত কী কী ক্ষমতা আছে। সো দেখে নাও, ভারতীয় সংবিধানের 168 নম্বর ধারায় রাজ্যপাল হলেন রাজ্য আইনসভার অবিচ্ছেদ্য অংশ, এবং রাজ্য আইনসভার উচ্চকক্ষে তিনি শিল্প, বিজ্ঞান ইত্যাদি ক্ষেত্র থেকে দেখো কয়েকজন বিশিষ্ট ব্যক্তিকে মনোনীত করতে পারেন। এটা গেল আইন সংক্রান্ত ক্ষমতা। এরপরে আমরা চলে যাব নেক্সট গুরুত্বপূর্ণ একটি পয়েন্ট, সেটি হচ্ছে অর্থ সংক্রান্ত ক্ষমতা। না দেখে নাও, অর্থ সংক্রান্ত বিষয়ে রাজ্যপালের গুরুত্বপূর্ণ ক্ষমতা রয়েছে। প্রত্যেক আর্থিক বছরের জন্য সরকারের আনুমানিক আয় ব্যয়ের একটি বিবরণ বা বাজেট বিধানসভায় পেশ করতে হয়, এবং রাজ্যপালের সুপারিশ ছাড়া বিধানসভায় কোনো রকম ব্যয়ের দাবি উত্থাপন করা যায় না। সো দেখে নাও, এই বাজেট পেশ করার ক্ষেত্রেও কিন্তু আমাদের রাজ্যপালের একটা গুরুত্বপূর্ণ ভূমিকা আছে। এরপরে আমরা দেখে নেব, দেখো বিচার সংক্রান্ত ক্ষমতা, আর এর পরের পয়েন্টটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ, দেখে নাও স্বেচ্ছাধীন ক্ষমতা। সো বিচার বিভাগীয় যে ক্ষমতাটা সেটা তোমরা দেখতেই পাচ্ছ, পিডিএফে দেওয়া আছে। স্বেচ্ছাধীন ক্ষমতাটা আমরা চলো এখানে ডিসকাস করে নিই। দেখো, রাজ্যপালের নিজস্ব বিচার বিবেচনা অনুসারে কাজ করার ক্ষমতাকে স্বেচ্ছাধীন ক্ষমতা বলা হয়, মানে নিজস্ব ইচ্ছার অধীনে তিনি কাজ করতে পারেন। দেখে নাও, স্বেচ্ছাধীন ক্ষমতা প্রয়োগের ক্ষেত্রে রাজ্যপালকে রাজ্য মন্ত্রিসভার সঙ্গে পরামর্শ করতে হয় না। এখানে তিনি কিন্তু নিজেই ইন্ডিপেন্ডেন্ট। এমনকি কোনো বিষয়ে স্বেচ্ছাধীন ক্ষমতার অন্তর্গত কিনা সে প্রশ্নে রাজ্যপালের সিদ্ধান্তই চূড়ান্ত। দেখো, সংবিধানে যে সমস্ত ক্ষেত্রে রাজ্যপালকে স্বেচ্ছাধীন ক্ষমতা প্রয়োগের সুস্পষ্ট নির্দেশ দেওয়া হয়েছে তাদের মধ্যে দেখো কি কি আছে। পার্শ্ববর্তী কেন্দ্রশাসিত অঞ্চলের প্রশাসকের দায়িত্বপ্রাপ্ত হলে তা স্বাধীনভাবে পালন করা, মণিপুর, সিকিমের রাজ্যপালদের ক্ষেত্রে পার্বত্য অঞ্চলের উন্নয়নের জন্য বিশেষ দায়িত্ব পালন করা। এছাড়াও রয়েছে দেখো 3 নম্বরে, নাগাল্যান্ডের রাজ্যপালের ক্ষেত্রে রাজ্যের আইন শৃঙ্খলা রক্ষায় বিশেষ দায়িত্ব পালন করা। এরপরে আমরা দেখে নেব, দেখো রাজ্যপালের কি কি পদমর্যাদা আছে। দেখে নাও, রাজ্যপাল যেহেতু নিয়মতান্ত্রিক শাসক, তাই তার পদটিকে নেহাতি নাম সর্বস্ব পদ বলে অনেকে অভিমত প্রকাশ করেন, এবং অন্যদিকে সংবিধানের কিছু ব্যবস্থার জন্য তাকে পুরোপুরি নিয়মতান্ত্রিক শাসন বলা চলে না, এবং তিনি বিভিন্ন ক্ষেত্রে স্বেচ্ছাধীন ক্ষমতা ভোগ করে থাকেন, যা তাকে শক্তিশালী প্রশাসকের ভূমিকায়
অধিষ্ঠিত করেছেন। সো এইভাবেই তোমরা কিন্তু রাজ্যপালের পদমর্যাদা পোর্শনটা তোমরা পিডিএফ থেকে দেখে নিও। এরপরে আমরা চলে যাব এই চ্যাপ্টার থেকে। দেখো 3 নম্বর যে ইম্পর্টেন্ট কোশ্চেনটি দিয়েছি, দেখো ভারতের রাষ্ট্রপতির ক্ষমতা এবং পদমর্যাদা আলোচনা করো। এটিও কিন্তু খুবই ভাইটাল কোশ্চেন। সো দেখে নাও, ভারতের ব্রিটিশ সংসদীয় ব্যবস্থার অনুসরণে সংসদীয় শাসন ব্যবস্থায় প্রবর্তিত হওয়ায় ভারতের রাষ্ট্রপতি মর্যাদা সম্পন্ন বা ডিগনিফাইড প্রধানে পরিণত হয়েছে। ভারতীয় সংবিধানের 52 নম্বর ধারা অনুযায়ী ভারত রাষ্ট্রের সমস্ত প্রশাসনিক ক্ষমতা রাষ্ট্রপতি বা প্রেসিডেন্টের হাতে দেওয়া হয়েছে। এরপর আমরা চলো দেখে নিই প্রশাসনিক কী কী ক্ষমতা তিনি ভোগ করতে পারেন। না, ভারতের রাষ্ট্রপতি ভারত রাষ্ট্রের সমস্ত প্রশাসনিক ক্ষমতার অধিকারী এবং তিনি ভারতীয় প্রশাসনের উচ্চপদস্থ ব্যক্তিগণকে নিয়োগ এবং অপসারিত করতে পারেন, যেমন প্রধানমন্ত্রী, অন্যান্য যে কেন্দ্রীয় মন্ত্রী আছেন, তার সাথে সুপ্রিম কোর্ট, হাইকোর্টের বিচারপতিগণ এবং কেন্দ্রীয় সরকারি চাকুরির যে কমিশন, অর্থ কমিশন, নির্বাচন কমিশনের সভাপতি, সদস্যবৃন্দ প্রমুখ। সো এরপরে আমরা দেখে নেব, দেখো আইনগত কী কী ক্ষমতা রয়েছে। দেখো, ভারতের রাষ্ট্রপতি হলেন কেন্দ্রীয় আইনসভা সংসদের অবিচ্ছেদ্য অংশ। লোকসভা ও রাজ্যসভার মতো তিনি হলেন সংসদের জৈবিক একক বা অপরিহার্য স্তম্ভ বিশেষ। তিনি সংসদের অধিবেশন আহ্বান করতে পারেন এবং স্থগিত রাখতে পারেন, বা কখন তিনি সমাপ্তি ঘোষণা করবেন সেটাও কিন্তু সবটাই তার কন্ট্রোলের মধ্যেই থাকে। এবং তিনি সংসদের উভয় কক্ষের যৌথ অধিবেশন বা জয়েন্ট সেশন আহ্বান করতে পারেন এবং উভয় কক্ষে বাণী বা মেসেজ প্রেরণ করতে পারেন, এবং তার সম্মতি ছাড়া সংসদ প্রণীত কোনো বিল আইনে পরিণত হতে পারে না। নেক্সট আমরা চলে যাব, দেখো সামরিক ক্ষমতা কি কি আছে। না, ভারতের রাষ্ট্রপতি হলেন ভারতের সেনাবাহিনীর সর্বাধিনায়ক। তিনি ভারতের জল, স্থল এবং বিমান বাহিনীর প্রধান ব্যক্তিবর্গকে নিয়োগ করে থাকেন এবং তার নামে ভারতে যুদ্ধ ঘোষিত হয় এবং শান্তি ঘোষিত হয়। মূলত তার নির্দেশে ভারতের সেনাবাহিনী পরিচালিত হয়। নেক্সট পয়েন্ট আমরা দেখে নেব কূটনৈতিক ক্ষমতা কি কি আছে। না, ভারতের রাষ্ট্রপতি হলেন ভারতবর্ষের কূটনৈতিক ক্ষেত্রে প্রধান ব্যক্তিত্ব। তিনি বিদেশে ভারতের কূটনৈতিক দূত এবং প্রতিনিধিগণকে নিয়োগ করে থাকেন। তিনি বিদেশি দূতগণকে ভারতে গ্রহণ করেন এবং আন্তর্জাতিক সম্মেলনে তিনি ভারতের প্রতিনিধিত্ব করেন এবং ভারতের স্বার্থ ও দাবি দাবাকে তুলে ধরেন। সো এই গেল কূটনৈতিক ক্ষমতা। এরপরে আমরা দেখে নেব কি কি অর্থনৈতিক ক্ষমতা আছে। সো দেখে নাও, অর্থনৈতিক কি ক্ষমতা আছে সেটা আমরা এখন দেখে নেব। না, ভারতের রাষ্ট্রপতি অর্থ সংক্রান্ত ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ক্ষমতা ভোগ করে থাকেন। তার সুপারিশ ছাড়া ভারতে কোনো রকম কোনো ট্যাক্স বা কর ধার্য করা যায় না এবং প্রতি বছর সরকারের আয় ব্যয় সংক্রান্ত বিবরণী বা বাজেটকে সংসদে পেশ করার ব্যবস্থা তাকেই করতে হয় এবং তার সম্মতি ছাড়া কোনো বিল আইনে পরিণত হতে পারে না। সরকারি আয় ব্যয়কে নিয়ন্ত্রণ করার জন্য তিনি মহানিয়ন্ত্রক এবং গণনা পরীক্ষককে নিয়োগ করে থাকেন। তাই তার অর্থনৈতিক ক্ষমতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এরপরে আমরা চলে যাব, দেখো বিচার বিভাগীয় ক্ষমতা, তার সাথে রয়েছে দেখো জরুরি অবস্থা সংক্রান্ত কি কি ক্ষমতা। এগুলো কিন্তু খুবই ভাইটাল পয়েন্ট। দেখো, আমরা বিচার বিভাগীয় ক্ষমতাটা এটা তোমরা কিন্তু পিডিএফ থেকে ইজিলি তোমরা কিন্তু দেখে নিতে পারবে। আমরা জরুরি অবস্থা সংক্রান্ত যে পয়েন্টগুলো আছে সেগুলো আমরা শর্টে ডিসকাস করে দিচ্ছি। সো দেখে নাও, ফার্স্ট যেটা আছে জাতীয় জরুরি অবস্থা। আমাদের ভারতীয় সংবিধানের 352 নম্বর ধারা অনুযায়ী আমাদের যে প্রত্যক্ষ যুদ্ধ এবং অভ্যন্তরীণ সশস্ত্র বিদ্রোহের ক্ষেত্রে রাষ্ট্রপতি সমগ্র ভারতবর্ষে জাতীয় জরুরি অবস্থা ঘোষণা করতে পারেন। এছাড়া রয়েছে, দেখো কোনো রাজ্যে যদি রাষ্ট্রপতি শাসন ঘোষণার ব্যাপারটা চলে আসে, সেটা হচ্ছে আমাদের ভারতীয় সংবিধানের 356 নম্বর ধারা অনুযায়ী আছে। নেক্সট আমাদের দেখে নেব অর্থনৈতিক জরুরি অবস্থা। ভারতীয় সংবিধানের 360 নম্বর ধারা অনুযায়ী দেশের চূড়ান্ত অর্থনৈতিক সংকটের ক্ষেত্রে রাষ্ট্রপতি সর্বভারতীয় স্তরে অর্থনৈতিক জরুরি অবস্থা ঘোষণা করতে পারে এবং এখানে উল্লেখ্য যে ভারতে কিন্তু এখনো পর্যন্ত অর্থনৈতিক জরুরি অবস্থা একবারও ঘোষিত হয়নি। সো এরপরে আমরা চলে যাব, দেখো পদমর্যাদার ক্ষেত্রে। না, দেখো আমরা দেখতে পাচ্ছি যে ভারতীয় রাষ্ট্রপতি ভারতীয় সংবিধান অনুযায়ী বেশ কিছু গুরুত্বপূর্ণ ক্ষমতার অধিকারী। তাই তিনি হলেন ভারতীয় প্রশাসনের সর্বোচ্চ ব্যক্তি এবং তিনি ভারতীয় সংসদের অবিচ্ছেদ্য অংশ এবং তার সম্মতি ছাড়া সংসদের কোনো বিল আইনে পরিণত হতে পারে না। তিনি সামরিক, অর্থনৈতিক, কূটনৈতিক, বিচার বিভাগীয় প্রভৃতি ক্ষমতা ভোগ করে থাকেন। এমনকি সংবিধানগতভাবে জরুরি অবস্থা জারি করার চূড়ান্ত ক্ষমতা ভোগ করে থাকেন।
এছাড়াও আমরা কিন্তু নেক্সট পয়েন্টগুলো যেগুলো আছে দেখো, তবে সংবিধানগতভাবে ভারতীয় রাষ্ট্রপতি বিপুল ক্ষমতার অধিকারী হলেও বাস্তবে তিনি কিন্তু নিজের স্বাধীন ইচ্ছামতোভাবে এইসব ক্ষমতা ভোগ করতে পারেন না। সো এই জন্যই দেখো রাষ্ট্রপতিকে অনেকটাই যেন জাঁকজমকপূর্ণ সাক্ষী গোপাল বা সোনার খাঁচায় আবদ্ধ পাখি মাত্র। সো এরপরে আমরা দেখো মন্তব্য পোর্শন দিয়ে আমাদের কিন্তু অ্যান্সারটা শেষ করেছি। সো দেখো কিন্তু তবুও আমরা এই কথা বলতে পারি যে ভারতীয় রাষ্ট্রপতি যদি উচ্চাকাঙ্ক্ষা, ব্যক্তিত্ববান, দৃঢ়চেতা সম্পন্ন হন তাহলে তিনি অনেকটাই স্বাধীন হয়ে উঠতে পারেন। সো এখানে কিন্তু আমাদের কয়েকটা এক্সাম্পল দিয়েছি দেখো, নীলম সঞ্জীব রেড্ডি, জৈল সিং, ডক্টর এপিজে আব্দুল কালাম প্রমুখ। সো এই গেল তোমাদের কিন্তু কোশ্চেন এবং অ্যান্সারগুলো। খুবই ভাইটাল কোশ্চেন তিনটে আমি প্রোভাইড করলাম, এগুলো থেকে তোমরা কিন্তু কমন পাওয়ার একটা যথেষ্ট চান্স আছে। সো আজকের ভিডিওটি এই পর্যন্তই রাখলাম। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে বন্ধুদের সাথে শেয়ার করতে অবশ্যই ভুলো না, আর একটা লাইক কমেন্ট তো অবশ্যই তোমাদের কাছে আশা রাখি। দেখা হচ্ছে পরের আরেকটা ভিডিওতে। ধন্যবাদ।